হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই থেকে পরিবেশ বিজ্ঞানের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের একটা গুরুত্বপূর্ণ সেটের সমস্ত প্রশ্নের আনসার দেখে নেব। তোমরা জানো সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে আমাদের মোট 50 নম্বরের প্রশ্নপত্র হয় এবং এখানে তোমাদের এই 5টা চ্যাপ্টার রয়েছে: শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো, প্রথম চ্যাপ্টার থেকে 4টে এমসিকিউ, তারপর 2টো এমসিকিউ, দুটো দুটো দুটো, এরকমভাবে মোট 12টা এমসিকিউ আসে। 1 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে, 5টা চ্যাপ্টার থেকে তাহলে 10টা। ওকে। আর 2 নম্বরের দুটো প্রশ্ন আসে, যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারবে। ওকে। আর আমাদের 3 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের এখানে 8টা করতে হয়। কেমন? 3 নম্বরের প্রশ্ন 8টা করতে হয়। সেখানে আমাদের মাপযোগ, বল, এখানে তরল এবং তরল গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর। এই যে আমাদের 4টে চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে দুটো করে, মানে 4টে চ্যাপ্টারে দুটো করে, মানে 8টা 3 নম্বর প্রশ্ন, মানে 24 নম্বর। আর এখানে শিলা ও খনিজ পদার্থ আমাদের দুটোই আসবে 2 মার্কসের। কেমন? এবং এখানে অনেক সময় স্কুলে করে কি, 2 নম্বরে দুটো প্রশ্ন সেটা শিলা ও খনিজ থেকে দেবে, তার কোনো কিন্তু মানে থাকে না। অনেক সময় অন্য চ্যাপ্টার থেকেও 2 নম্বর প্রশ্ন ভরে দেয়। ওকে, এটা হচ্ছে আইডিয়াল গাইডলাইন, এরকমভাবে করা উচিত, কিন্তু বিভিন্ন স্কুলে নানা রকমভাবে পরিবর্তন করে থাকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম যে স্কুল, সেই স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নেব। দেখো, আমাদের 1 নম্বর স্কুলের একের দাগে প্রথম প্রশ্ন, লাভা কাকে বলে? আমরা আমাদের পরিবেশ বিজ্ঞানের বই থেকে যে সমস্ত প্রশ্নের আনসার সরাসরি খুঁজে পাবো, সেগুলো আমরা টেক্সট বই থেকেই দেখে নেব। লাভা কাকে বলে তোমরা লিখবে, এখান থেকে শুরু করবে, ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। পরের প্রশ্ন, 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? 1000 পাস্কাল। কেমন? 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। ভর মাপা যন্ত্র হচ্ছে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। ওর কাকে বলে? ওর মানে হচ্ছে আকরিক। ওকে। অনেক সময় এখানে আমাদের উঁচু ক্লাসে একটু মানে গিয়ে ইংরাজি যে টার্ম সেগুলো দিয়ে প্রশ্ন দেয়, তবে এখন কিছু কিছু ভালো স্কুল রয়েছে যেখানে নিচু ক্লাস থেকে, মানে ক্লাস 6 থেকে তোমাদের অনেক ইংরেজি টার্ম থেকে কিন্তু প্রশ্ন করে। যেমন এখানে আকরিক না বলে ওর বলেছে। তোমরা লিখবে যে খনিজ থেকে ধাতুকে আলাদা, আচ্ছা, এখান থেকে লিখবে যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। অনেকগুলো খনিজ থাকতে পারে, একটা ধাতুর অনেকগুলো খনিজ থাকতে পারে, কিন্তু সেই খনিজগুলোর মধ্য থেকে যেটা থেকে সহজে আর সস্তাতে সেই ধাতুটা আমরা নিষ্কাশন করতে পারবো বা বের করতে পারবো, সেটাকেই শুধুমাত্র ওই ধাতুর আকরিক বা ওর বলা হবে। যেমন লোহার আকরিক বা ওর হলো হেমাটাইট, একটা উদাহরণ দিতে পারো। এরপরে নেক্সট আমরা দেখে যাব 2 নম্বরে যে 2-এর দাগে যে এমসিকিউ দেওয়া হয়েছে, জীবাশ্ম দেখা যায় পাললিক সেলাই, পিঠের মাঝ বরাবর শক্ত হওয়ার সিদ্ধারা, কাজ করার সামর্থ্য শক্তি বলে, বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরে, কাঁধে। ওকে। একটা চৌম্বক পদার্থ হলো কোবাল্ট। এরপরে শূন্যস্থান পূরণ, শরীরের কোথাও কেটে গেলে এখানে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আয়তন মাপা হয়, আয়তন মাপনী চোঙ, 10% সূত্র আবিষ্কার করে লিন্ডেম্যান, প্রাচীন গ্রিসের দৈর্ঘ্যের একক হচ্ছে বিঘত। স্তম্ভ মেলানো, এসআই পদ্ধতিতে ওজনের একক হচ্ছে এখানে কিলোগ্রাম। ওকে। ওজনের যদিও নয়, এটা ভরের একক হবে। কেমন? এটা ভরের একক হবে, ওজনটা ভুল দেওয়া হয়েছে। রক্তের জলীয় অংশ যেটা, সেটা হচ্ছে প্লাজমা। ব্রোঞ্জ হচ্ছে একটা মিশ্র ধাতু। এবং ফুসফুসীয় শিরা, শিরা মানে দূষিত রক্ত, কিন্তু যখন ফুসফুসীয় লেখা থাকবে কথাটা তখন উল্টো হয়ে যাবে। কেমন? শিরা দূষিত রক্ত পরিবহন করে, ফুসফুসীয় শিরা তখন বিশুদ্ধ রক্ত হয়ে যাবে। একরকমভাবে ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু যদি ফুসফুসীয় ধমনী বলে তাহলে সেটা দূষিত রক্ত। ফুসফুসীয় মানে উল্টোটা হয়ে যাবে, ব্যতিক্রম। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে, কয়লার দুটি ব্যবহার লেখো। আমরা এখানে টেক্সট থেকে লিখব। টেক্সটের পেজ নাম্বার 61, 61 পাতায় কয়লার ব্যবহার আমরা লিখব। এখানে কয়লার প্রধান ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদনে। ওকে। আর 2 নম্বর এখানে লিখতে পারো তাপবিদ্যুৎ কেন্দ্রে, আচ্ছা 2 নম্বর তোমরা লিখতে পারো যে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ, তরল আর গ্যাস পাওয়া যায়। কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে, তরল অবশেষ যেমন আলকাতরা এ থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা হয়। গ্যাস মিশ্রণ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরকমভাবে তোমরা দুটো ব্যাপার লিখবে, একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর এখানে এই রাসায়নিক পদার্থ তৈরির ঘটনাটা লিখবে। যাদের কাছে পারুল প্রকাশনের বই রয়েছে, পারুল প্রকাশনের ক্ষেত্রে পেজ নাম্বার 91 তোমরা যদি ওপেন করো, কয়লার ব্যবহার এখানে দেওয়া হয়েছে। দেখো, গৃহস্থের রান্নার জ্বালানি হিসাবে কয়লা বহুল পরিমাণে ব্যবহার করা হয়।
আর 2 নম্বর তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লা অপরিহার্য। এছাড়া আরও অনেক ভালো ব্যবহার দেওয়া হয়েছে, যেমন ইস্পাত কারখানায় ইস্পাত উৎপাদনে এবং ধাতুবিদ্যায় উচ্চমানের কয়লা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন এখানে আমাদের শ্বেত রক্তকণিকার কাজ, এটা আমরা বই থেকেই পাবো। কেমন, বই থেকে যেগুলো পাবো আমরা অবশ্যই চেষ্টা করব বই থেকে উত্তর করার। লিখবে শ্বেত রক্তকণিকা এরা মূলত শরীরের রক্ষীর কাজ করে, পাহারাদার বা সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার হয়। নেক্সট কোয়েশ্চেন এখানে জীবাশ্ম বা ফসিল, এটা পেজ নাম্বার 59, 59 পাতা বের করো। জীবাশ্ম বা ফসিল কাকে বলে দেওয়া হয়েছে দেখো এখানে। এই যে আজ থেকে কোটি কোটি বছর আগে শামুক মাছ, সাপ এরা সবই বেঁচে ছিল, তারপর একসময় মারা যায়, তারপর মাটির নিচে বা জলের নিচে চাপা পড়ে এদের দেহের নানা রকম পরিবর্তন ঘটে, দেহাবশেষ নরম অংশ যেগুলো ছিল নষ্ট হয়ে যায় বা পচে যায়, তারপরে তার উপর ধীরে ধীরে পলি জমতে থাকে কোটি কোটি বছর ধরে মাটির চাপ এবং তাপে সেই সমস্ত দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়, এগুলোকেই জীবাশ্ম ফসিল বলে। ওকে, অশ্ব মানে হলো পাথর। কেমন, এতটা অবধি লিখবে, লাল কালিতে দেওয়া হয়েছে প্রথম থেকে শুরু করে পাথর অবধি। পরের প্রশ্ন এখানে গতিশক্তি কাকে বলে, পেজ নাম্বার 84। ওকে, তোমরা যদি এই প্রশ্ন প্রস্তুতি বইয়ের সম্পূর্ণ সমাধান চাও সেকেন্ড টার্মের সমস্ত স্কুলে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, গতিশক্তি কাকে বলে লিখবে, গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আছে তাকে বলে গতিশক্তি। পরের প্রশ্ন কোন শক্তিতে রূপান্তরিত হয়, এখানে আমাদের যেগুলো দিয়েছে, এক দিয়েছে ইলেকট্রিক ইস্ত্রি চালনা করলে লিখবে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর দিয়েছে কয়লা পোড়ানো হলো, লিখবে এরকমভাবে কয়লা পোড়ানো হলো, এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কিছুটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তুমি চাইলে লিখতে পারো যে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি। এরপরে আমাদের নেক্সট এখানে কোশ্চেন দেখো, এই যে লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও, পেজ নাম্বার 64। লিখবে এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা হয়, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি, এদের বলা হয় লব্ধ রাশি। বা নিজের ভাষায় লিখতে পারো যে কিছু কিছু রাশি আছে যেগুলো একাধিক মৌলিক বা প্রাথমিক রাশির সাহায্যে তৈরি হয়, এদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। ওকে, পরের প্রশ্ন খাদ্য পিরামিড, এটা 94 পাতায় তোমরা পাবে। লিখবে যে এখান থেকে শুরু করবে, খাদ্য শৃঙ্খলের জীবেদের এক একটা আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে, একটা শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের এইভাবে নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানোর ফলে একটা ছবি তৈরি হয়, এই ছবিটি হলো খাদ্য পিরামিড। পরের প্রশ্ন কপাটিকা বা ভাল্ব কোথায় থাকে, হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা বা ভাল্ব থাকে, যেমন প্রথমে লিখবে হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা থাকে, যেমন ডান অলিন্দ বা ডান নিলয়ের মাঝে মেঝেতে একটা ফাঁক থাকে, এই ফাঁকের মধ্যে কপাটিকা বা ভাল্ব নামে একটা দরজা থাকে যা হৃৎপিণ্ডের মধ্যে রক্তের বিপরীত মুখে সঞ্চালনে বাধা দেয়। অর্থাৎ কপাটিকা থাকার জন্য রক্ত কেবল একমুখীভাবে অলিন্দ থেকে নিলয়ের দিকেই যেতে পারে, এটা লিখতে পারো। বা রাই মার্টিনের ক্ষেত্রে আমি তোমাদের এটা দেখাচ্ছি, এরকমভাবে তোমরা চাইলে লিখতে পারো একটু সুন্দর করে। লিখবে হৃৎপিণ্ডে বিভিন্ন জায়গায় কপাটিকা অবস্থিত, যেমন দ্বিপত্র বা বাইক্যাপসিড কপাটিকা বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে থাকে, ত্রিপত্র কপাটিকা ডান নিলয় ডান অলিন্দর সংযোগস্থলে থাকে, কেমন ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে। অর্ধচন্দ্রাকার কপাটিকা দুই ধরনের রয়েছে, তোমরা এক কথায় লিখতে পারো যে নিলয় এবং ধমনীর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। ওকে, তো প্রথম দুটো লিখবে, আর এই দুটো আমি সুন্দর করে একটাতেই বলে দিলাম যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা নিলয় এবং ধমনীর সংযোগস্থলে থাকে। এরকমভাবে 3 প্রকার কপাটিকা তোমরা লিখতে পারো। অস্থি সন্ধি কোথায় দেখা যায়, অস্থি সন্ধি দুটি হাড়ের সংযোগস্থলে দেখা যায়। কেমন, অস্থি সন্ধি তোমরা প্রথমে লিখবে যে অস্থি সন্ধি দুটি হাড়ের পাশাপাশি থাকা দুটো হাড় যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে সেখানে অস্থি সন্ধি দেখা যায়। ওকে, অস্থি সন্ধি বিভিন্ন রকম হয়, অচল অস্থি সন্ধি যেমন মাথার খুলির মধ্যে থাকে, ঈষৎ সচল সন্ধি কেমন কঙ্কালের মধ্যে থাকে, আর সচল অস্থি সন্ধি নানা রকম হয়, যেমন বল সকেট, হিঞ্জ, পিভট, স্যাডল। বল সকেট থাকে লিখবে কাঁধ এবং কোমরে, হিঞ্জ সন্ধি থাকে জঙ্ঘাস্থি অনুজঙ্ঘাস্থি এর মধ্যে, পিভট সন্ধি থাকে এখানে লিখবে যে আমাদের মেরুদণ্ডের গলা অংশে 2 নম্বর কশেরিকার অক্ষ বা
কিলক দণ্ডের চারপাশে আবর্তিত হয় 1 নম্বর কশরেখা বা অ্যাটলাস এটা। আর স্যাডল সন্ধি থাকে আমাদের হাতের বুড়ো আঙুলে। ওকে, এরকমভাবে লিখবে। আর এই ভিটামিনগুলোর অভাবে কী রোগ হয়, 131 পাতা যদি আমরা বের করি, ভিটামিন বি, তোমরা লিখবে ভিটামিন বির অভাবে ঠোঁটের কোণে ঘা, জিভে ঘা ইত্যাদি রোগ হয়। এছাড়া আরও নাম লিখতে পারো, পেলেগ্রা, বেরি, এই রোগগুলো কিন্তু ভিটামিন বি এর অভাবে হয়। আর ভিটামিন সির অভাবে মাড়ি ফোলা ও ফেটে রক্ত পড়া। কমা দিয়ে লিখবে স্কারভি, এটা একটা রোগ। কেমন? স্কারভি, দন্ত শয়কয় আকার ভয়রে ফসয়, কেমন? স্কারভি রোগ। নেক্সট দেখো আমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 6 দাগের প্রথম প্রশ্ন, এগুলো 3 নম্বরের প্রশ্নমান। শিলা কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। লিখবে শিলা প্রধানত 3 প্রকার। এক হচ্ছে আগ্নেয় শিলা, 2 নম্বরে লিখবে তোমরা পাললিক শিলা, 3 নম্বর লিখবে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা বা 3 প্রকার, ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। হয়ে গেল। ওকে, পাললিক শিলার উদাহরণ তোমরা দেবে, পাললিক শিলা বেলে পাথর, সেল, চুনা পাথর। রূপান্তরিত শিলার উদাহরণ দেবে তোমরা যে মার্বেল একটা। ওকে, আর নিস হবে একটা, কেমন? নিস, তাহলে মার্বেল হলো, নিস হলো। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন, মানুষের শরীরে অস্থিসন্ধিগুলি কোথায় কোথায় অবস্থিত আলোচনা করো। অস্থিসন্ধিগুলি আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের অস্থিসন্ধি আছে। তোমরা প্রথমে লিখবে যে অচল অস্থিসন্ধি, সেগুলি মানুষের মাথার খুলির মধ্যে থাকে। ঈষৎ সচল, যেগুলো কিছুটা নড়াচড়া করতে পারে, সেগুলো কঙ্কালের মধ্যে থাকে। আর সচল অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে, এগুলো নানা প্রকার। এই যে 4 প্রকার বলা হয়, 4 প্রকারগুলো কোথায় কোথায় অবস্থিত ভালো করে লিখবে, 3 নম্বরের করে হিসাব করে লিখবে। ওকে, বলসকার সন্ধি লিখবে যে কাঁধে কোমরে দেখতে পাওয়া যায়। ওকে, হিঁস সন্ধি যেরকমভাবে আগে বললাম, হ্যাঁ, হাঁটুতে বা কনুইতে লক্ষ্য করা যায়। পিভট সন্ধি, এটা এই যে আমরা দেখলাম এখান থেকে আমাদের মেরুদণ্ডে এখান থেকে শুরু করে অ্যাটলাস, যার ফলে আমরা এটা সহজেই নড়াচড়া করতে পারি। ভালো করে লিখবে। স্যাডল, এটা লিখবে আমাদের হাতের বুড়ো আঙুলে একটা অস্থিসন্ধি থাকে, যার জন্য আমরা সামনে পিছনে ভেতরে বাইরে চলাচল করতে পারি। ওকে, রক্তের কণাগুলি কি কি এবং তাদের কাজ। রক্তের কণাগুলি হলো 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ হলো ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরে আনাচে কানাচে প্রায় সব জায়গায়। শ্বেত রক্তকণিকা এই যে মূলত পাহারাদারের কাজ করে, সৈন্যের মতো বাইরে থেকে আসা রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে। ওকে, আর অনুচক্রিকার কাজ হলো এরা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে 3 প্রকার কণার কাজ হলো। শেষ প্রশ্ন, এখানে মানুষের রেচনতন্ত্রের ছবি অঙ্কন করে বোঝা বিভিন্ন অংশ চিহ্নিত করো। রেচনতন্ত্রের জন্য তোমরা এই ছবিটা আঁকবে 116 পাতায়, এরকমভাবে এঁকে। বৃক্ক বা কিডনি, এগুলো হচ্ছে গবিনী, তারপর হচ্ছে মূত্রথলি, তারপর মূত্রনালী এবং মূত্রছিদ্র। তাহলে এটা ছবি অঙ্কন করে দেখাবে। ওকে, তাহলে আজকে আমরা 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যদি নেক্সট ক্লাসগুলো তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে পরের ভিডিও লিখে কমেন্ট করবে, তাহলে আমি পরের যে সেটগুলো রয়েছে সেগুলো আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।